ছিল প্রথমবার, গ্ল্যামারে জিতেছে, এরপরটা দেখে সেকেন্ড টাইম কি হয় দেখি। দুটো জিনিস ইতিহাস রয়ে গেল, যেটা হচ্ছে একটা হচ্ছে যে বাংলা ইন্ডাস্ট্রি, সাউথে হতো সাউথ অ্যাক্টররা পলিটিশিয়ান হয়েছে, বাংলা ইন্ডাস্ট্রি থেকে মেম্বার অফ পার্লামেন্ট আমি আর তাপস পাল ছাড়া কেউ হয়নি প্রথম। আমার ধৈর্য একদম শেষ হয়ে গেছে, পেশেন্স শেষ লেভেলে চলে এসেছে। যতদিন মা থাকে না ততদিন এই ফিল করা যায় না, যতদিন মা থাকে ততদিন তুমি কথা না বলে থাকতে পারবে মায়ের সঙ্গে। এখন মনে হয় যে কতদিন কথা হতে পারে, মানে মা মানুষটা এমন যে সারা জীবন তারা সংসারের জন্য করে, কোনোদিন বলা হয় না যে তো কতটা ভালোবাসা হয়েছে, কতটা ভালোবাসা। নমস্কার, টলিকোলাজে আপনাদের সকলকে স্বাগত। আমি পূর্বাশা রয়েছি। যেই মানুষটির সঙ্গে এই মুহূর্তে আড্ডা দিতে বসেছি বলা চলে, সাক্ষাৎকার নয়, তার একাধারে অনেক গুণ। তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত, তিনি রাজনীতির ময়দানে তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন, তিনি পরিচালনা করেছেন, তার লেখা বই রয়েছে, একাধারে অনেক গুণ। তিনি ওয়ান অ্যান্ড অনলি শতাব্দী রায়। দিদি, কেমন আছো প্রথমেই বলো? ভালো আছি, ভালো আছি। অনেকগুলো দিন পর আমরা তোমাকে ছবির জন্য ইন্টারভিউয়ের জন্য পেয়েছি। বাৎসরিক আসছে, তুই বাৎসরিকে তোমার কামব্যাকও বলা চলে। এই ছবিটাতে রাজি হলে কেন প্রথমে? প্রথমত হচ্ছে মৈনাক পরিচালক হিসেবে মৈনাককে যখন সাবজেক্টটা শুনিয়েছে আমার ভালো লেগেছে, এবং মৈনাক এই মুহূর্তে যারা ছবি করেন তাদের মধ্যে পরিচিত নাম, এবং ওর ছবি মানুষের ভালো লাগে সেই ভরসায়। এবং মৈনাককে বলেছি যে তোমার ভরসায় আমি কাজ করছি, ভালো খারাপ তুমি বুঝবে এটা। এবং সবচেয়ে জরুরি কথা হচ্ছে যেটা হচ্ছে আমার সময়টা অ্যাডজাস্ট করতে পেরেছে, আমার ডেটগুলো অ্যাডজাস্ট করতে পেরেছে, মানে আমি কাজ করতে পেরেছি। মানে এই তোমার সময় অ্যাডজাস্টের কথাটা তুমি যেটা বললে, ভীষণ ডিফিকাল্ট তো। যখন, আর যেহেতু তোমার বীরভূমের, সেখান থেকে কলকাতা, দিল্লি, মানে সব জায়গা মেনটেন করে এতটা ম্যানেজ করো কি করে, যদি তোমার টাইম ম্যানেজমেন্ট হিসেবে জিজ্ঞাসা করি? প্লাস সুপার মম তুমি। টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট আমার লাইফে, এবং আমার যেটা মনে হয় যে আমি মানে কাজের বাইরে মানে সময় নষ্ট করি না। যদি আমি এমনি অলস সময় নষ্ট করি তো করি, আমার যদি মনে হয় আমি কাজ করছি না, দুদিন আমি শুয়ে থাকবো, সেটা অন্য কথা। কিন্তু কাজের সময় এসে হয় না যে আমি অনেক আমার কলিগদেরও দেখি শর্ট রেডি, ওরা গল্প করছে, চেঞ্জ করতে যাও বললে যাবো, ফোন নিয়ে করছে। এইগুলো আমার কাছে খুব মানে অস্বস্তিকর হয়ে যায়। তার ফলে আমার মনে হয় সেইটা করে আমি যদি আধ ঘন্টা আগে চলে যেতে পারি, আমি তার বাড়িতে আধ ঘন্টা আগে পৌঁছবো। আমি যদি কোথাও চা কফি খাই না বলে হয়তো সম্ভব সেটা, আমি যদি 7 ঘন্টার বাই রোড জার্নি করি, আমি কোথাও থামি না, আমি একদম স্ট্রেট সেখান থেকে বেরোই, পৌঁছোই। মানে ওই যে ধাবায় বসে, যখন ছোট করতাম তাদের ধাবায় বসে গল্প করা, এগুলো করা হয়নি। সেই সময়গুলো বেঁচে গেছে আমার কাছে, স্টকে রয়েছে, সেই সময়গুলো আমি খরচা করছি একদম আমার ভালো লাগার জায়গায়। বাহ। আর একটা জিনিস, মৈনাকদাকে আমরা বলতে শুনেছিলাম, মৈনাকদা তোমার খুব প্রশংসা করেছিলেন যে মৈনাকদার একটা ভয় ছিল, তুমি যেহেতু এত বছর পরে আবার অভিনয় করছো, এখনকার শুটিং পদ্ধতিও তো অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তুমি এটার সাথে মানিয়ে নিতে পারবে কিনা। যেহেতু আগে অনেকগুলো 1 মাস ধরো একটা ছবি তৈরি হচ্ছে, এখন দিনটা খুব কম। এটা প্রশংসা কোথায় করেছে, তোমার আন্ডার এস্টিমেট করেছে। বলছে তুমি খুব সুন্দরভাবে মানিয়ে নিয়ে মানে মৈনাকদাও ভাবতে পারিনি তুমি এত সুন্দর অ্যাডজাস্ট করে তুমি কাজটা করে ফেলবে। হ্যাঁ, সেটা মানে আমারও একটা ভয় ছিল যে সেটে গিয়ে কিরম হবে, কিরম করে, একদম মানে একটাও চেনা মুখ নেই আমার কাছে। পাল্টে যেতে দেখলে? পুরোটাই পাল্টে গেছে। মানে হয় না, আমার কাছে ধরো আগে আমাদের যে লাইট ম্যানটা থাকতো, সে ও দুঃখিদা এটা সরাও, লাইটটা দাও, এই যে সম্পর্কগুলো ছিল, যে আমায় চিনতো, যাকে আমি চিনতাম, তারা কেউ নেই। মানে আমি যে ঢুকে নামছি ফ্লোরে, মেকআপ ভ্যানটাও কাছে আমার কাছে অপরিচিত, প্যাক আপ হয়ে যখন যে গাড়িটা যাচ্ছে সেটাও আমার কাছে অপরিচিত। মানে সবই আমার, খালি আমি এই ইন্ডাস্ট্রিতে শতাব্দী রায় জন্ম হয়েছে, এই ইন্ডাস্ট্রির জন্য আমি এখনো বেঁচে আছি, এই ইন্ডাস্ট্রি আমাকে অনেক দিয়েছে, এই ইন্ডাস্ট্রি আমাকে নাম, অর্থ, যশ সবকিছু দিয়েছে, এটাই আমার পরিচয়।
কিন্তু বাকি সব অপরিচিত। সেইখানে এই এই ইউনিটে এসে তো আমি কাউকেই চিনি না। তো সেটা আমার কাছে মানে হয় না যে একটা খারাপ এক্সাম্পল, যে মানে একটা যদি ডগি বেবিকেও আনো একটা অপরিচিত জায়গায়, রাস্তা বড় হয়ে বসে একটা ঘুরে পায় না, যে এত রাস্তা ক্রস করে জানে না ও, বেশি সময় অ্যাক্সিডেন্ট হয় যে ওরা এত বড় রাস্তা ওদের অভ্যেস নেই সেরকম। কিন্তু আলটিমেটলি যেহেতু পরিশ্রম বা অতটা আমার জন্য প্রবলেম নয় এখনো পর্যন্ত, আমি পরিশ্রম করতে ভয় পাই না বা পরিশ্রম করতে পারি সেটা, এবং চলো অ্যাক্টিং বা তার মধ্যেই তো মানে হয়তো কিছু চেঞ্জেস হয়েছে, টেকনোলজি চেঞ্জ হয়েছে, কিন্তু অ্যাক্টিং এর হয়তো একদম সেটা, কিন্তু অ্যাক্টিংটা কিভাবে করেছি এখনকার সময় মিলেছে কি কিনা বা পুরনো তো পড়ে আছে কিনা সেটা ছবি দেখে মানুষ বলতে পারবে। আচ্ছা, এই অনেক ক্ষেত্রেই না আমরা শুনতে পাই যে পুরোনো দিন ভালো ছিল, আন্তরিকতা বেশি ছিল, দিন দিন আন্তরিকতা কমে যাচ্ছে। তুমি কি এটা বিশ্বাস করো বা ফিল করেছো এটা কিছু? দেখো সেটা তো আমরা ফিল করব, কারণ এই যে বলছি চেনা মুখ নেই তো। ধরো আমি যে মানুষটার সঙ্গে স্বাভাবিক হতে পারবো বা যে আমার সঙ্গে স্বাভাবিক, ধরো আজকে আমাদের সঙ্গে যে লোকগুলোর সঙ্গে আমি এতদিন কাজ করেছি, বাড়িতে কি খেয়ে এলি, কি রান্নাটা নিয়ে আসলি না, এটা আচ্ছা এই জামাটা কি পরলি, আচ্ছা ওটা, এই যে বলার এই সম্পর্ক তো আন্তরিকতা সেই জায়গায় থাকে। এখন পর্যন্ত সময় নেই, প্রত্যেকে আমি দেখছি যে মানে এত কম সময়ে ছবি করতে হচ্ছে, এত বেশি স্ট্রেস সবার উপর, ডিরেক্টর থেকে অ্যাক্টর থেকে ক্যামেরাম্যান থেকে সবাই উপরে প্রচুর চাপ, সেই জন্য ওই আন্তরিকতা দেখানোর সুযোগ নেই, সময় নেই। আর সেটা যদি হতে পারে এই জেনারেশনের মধ্যে আছে, তাদের সঙ্গে বন্ধুত্ব নিশ্চয়ই আছে, এতদিন ধরে কাজ করে তাদের সঙ্গে একটা ছবি, ধর আজকে আমি একটা নতুন ছেলের সঙ্গে কাজ করলে যে কমফর্ট লেভেল বা যে বন্ধুত্ব থাকবে আমার সেখানে, আমার প্রসেনজিৎ চিরঞ্জিতের সঙ্গে কাজ করলে অনেক বেশি, কারণ এতদিন ধরে কাজ করেছে। সেরকম এখন জেনারেশনের মধ্যে নিশ্চয়ই তো তাদের মধ্যে আন্তরিকতা আছে, কিন্তু আমাদের যে আন্তরিকতা, যাকে আমরা আন্তরিকতা বলতাম, সেটা সময়ের সঙ্গে সে পাল্টে যায়, সেটা এক্সপেক্ট করাটাও ভুল। ঠিকই। আচ্ছা দিদি, এই যে বাৎসরিক ছবিটা ভয়ের ছবি, একটু দর্শকরা ভয় পাবেন এরকম আমরা যতটুকু জানতে পেরেছি, তুমি কি ভূতে বিশ্বাস করো বা ভয় পাও? আমি ভূতে ভয় পাই, বিশ্বাস করি কি জানি না ভূত। আমি হোটেলে একা থাকলে লাইট জ্বালিয়ে শুই, সব লাইট জ্বলে আমার। তো আমি দিল্লির বাড়িতেও মোটামুটি একা থাকি, আমার স্টাফরা সব নিচের দিকে থাকে। আমি বাড়ি চেঞ্জ করেছি বলে নতুন, প্রথমে আমি খুব বড় বাড়ি, আমাকে সবাই বললো অত বড় বাড়িতে একা থাকবে, আমি ভয় পেলাম। আমার এখন আবার রাস্তার উপরে বলে, রাস্তা দিয়ে গাড়িগুলো যায় বলে একটুখানি ভয় কম। কদিন ধরে লাইট জ্বালিয়েছিলাম, এখন একটু সাহস সঞ্চয় করেছি, লাইটটা নিভিয়েছি। আচ্ছা, এই যে ধরো তোমাদের বাৎসরিকে তুমি রীতাভরি একসঙ্গে কাজ করেছো, ননদ বৌদির একটা সম্পর্ক, সেখানে একাকিত্বের জায়গা রয়েছে, মানে কখনো একা হয়ে যাওয়ার ভয় পাও? হ্যাঁ, একা হয়ে যাওয়ার তো ভয় আছে, কারণ ভয় মানে ধরো আজকে যদি ফিরে তাকাই, আমি যখন রেগুলার সিনেমা করতাম, রেগুলার ছবি, তখন আমার যেরকম জীবন ছিল, তারপর থেকে এখনকার জীবন সেগুলোকে মিস করা। এখনকার যে জীবনে আমি ব্যস্ততা, সেই জীবনটা আমার যখন 70 বছর হবে, আমার যখন 80 বছর হবে, যদি বাঁচি, তাহলে তখন তো এই লাইফ থাকবে না, তখন এত পরিশ্রম করতে পারবো না। আজকে সকালে আমি দিল্লি যাই, গিয়ে মিটিং করলাম স্ট্যান্ডিং কমিটি, আমি সন্ধ্যেবেলা আবার ফ্লাইট ধরে চলে এলাম। কালকে আমি সকালবেলা বীরভূম গেছিলাম, রাত্রিবেলা ফিরলাম, আজ সকাল থেকে ইন্টারভিউ দিচ্ছি, আবার কালকে আবার সকালে বীরভূম যাওয়ার আছে, আইদার আমাকে এটা আছে, ইন্টারভিউগুলো আছে। তো এইটা করা সম্ভব হবে না, মানে আমার শরীর দেবে না, আমার মন দেবে না। তারপরে ছেলেমেয়েরা আস্তে আস্তে বড় হয়, তাদের লাইফ আলাদা হয়ে যায়, তাদের সার্কেল আলাদা হয়ে যায়, তো ওই একাকিত্ব তো আসবে, এবং সেটা ভয়েরই তো, একদম এই যে একাকিত্ব ভয়ের জায়গা, তুমি যেটা বলছো ছেলে মেয়েরা বড় হয়ে যাচ্ছে, তারা তো এখন যাচ্ছেন সবাই বাইরে পড়তে যাচ্ছেন, মা হিসেবে তখন তোমার একা থাকাটা তাদের মিস করে, এটা কখনো ভেবে দেখেছো? আমার ছেলে তো বাইরেই থাকে, এখন পড়ছে বাইরে। এখন একটা ভিডিও কল একটা বাঁচিয়ে দিয়েছে আমাদেরকে। আমার কাকা যখন জার্মানি গেছিল, আমার ঠাকুমা কথা বলতে পারতো না, 1 মাস ধরে ওয়েট করতে, একটা চিঠি আসবে, তার 1 মাস পরে চিঠিটা যাবে, আবার 1 মাস পরে উত্তর আসবে, তারপরে ট্রাঙ্ক কল হলো, আইএসডি হলো, সেটাও খুব টাকার জন্য সবাই খুব ভালো, যে এরকম জায়গা ছিল বা কখন কানেকশন পাওয়া যেত না। এখন এই ভিডিও দৌলতে মনে হয় তবু কাছাকাছি আছে।
যেটা আমার, যেমন আমার হাজবেন্ড মনে করে যে ছেলে মেয়েদের বাইরে পাঠালে আমাদের কি লাইফ, কিন্তু কষ্ট করেও তাদেরকে, তাদের লাইফ আছে, তাদের এগিয়ে যাওয়া আছে। যদি শুধু আমার কথা ভেবে, আমাদের কথা ভেবে যদি আমরা বাচ্চাকে আটকে রাখি, তাহলে ওদের ভবিষ্যৎ নষ্ট হবে। তো ওরা যেটা চাইছে, যেটা করতে চায়, সেটা যদি আমাদের ছেড়ে থেকে হয়, হোক, কিন্তু ভালো হোক। ভালো হোক। সেটাই, সবটাই ভালো হোক। দিদি আর একটা জিনিস, এই যে বাৎসরিক নামটা, এটা শুনলেই আমাদের যেটা মনে হয়, যারা চলে যান আমাদের ছেড়ে, তাদের 1 বছরের কাজ, সেটা বাৎসরিক। ছবির বিষয়ও তাই। তো এরকম তো তোমার লাইফেও তো কোনো মানুষ আছেন যারা ছেড়ে চলে গেছেন, যদি কাউকে ফিরিয়ে আনতে হতো এই জীবনে, কি বলতে? আমার মাকে ফিরিয়ে আনতাম। আমার মনে হয় যে মা ফিরে এলে অনেক কিছু বলার থাকতো, যেগুলো বলা হয়নি। কি মানে এরকম কিছু কথা আছে? মানে কতটা ভালোবাসি সেটা, কতটা মিস করি সেটা বলা, বাদ বাকি সব বলা হয়ে গেছে। কিন্তু কতটা ভালোবাসি মাকে, কতটা ভালোবেসেছি, কতটা মানে নেক্সট জন্মে যেন ওই মা আমার মা হয়ে আসে। আমি মারা যাবো এটা বলেছিলাম মাকে, যে তুমি পরের জন্য মা হয়ে এসো। এখন তুমি মা হয়েছো, 2 সন্তানের মা, মায়ের কোন গুণটা তুমি এখন, তুমি মা হিসেবে বয়ে নিয়ে যাওয়ার ভীষণভাবে চেষ্টা করো? হয় না, জানো তো, জেনারেশন পাল্টে গেছে। তো মানে আমি যদি আমার আবার এটাও, যেমন আমি আমার মা খুব স্টাইলিশ ছিল, খুব সুন্দর ছিল, সুন্দরী, মানে একসময় ইন্দিরা গান্ধী সে একদম বলা হতো যে ওরকম দেখতে, খুব স্টাইলিস্ট, সাজগোজ। তো আমি যখন পড়তাম, মা বলতো এটা ভাল লাগছে না, আমি বলতাম তুমি জানো না, তুমি কি ফ্যাশন জানবে, জানো না এটা। আমার মেয়ে এখন আমাকে বলে, তো না না তুমি জানো না, এটা এরকম ফ্যাশন, এটা এই কালার, তুমি জানবে না। তো আমি তখন মনে করিয়েছি, আমিও তো বলতাম আমার মাকে তুমি জানো না। ঠিক। তো আমার মেয়ে এখন আমাকে বলে আমি জানি না। তো ওই মেয়েকে বলি তুমিও এগুলো লিখে রাখো, তোমার মেয়েও তোমায় বলবে। ধারাবাহিকভাবে চলবে, এবং প্রত্যেকেই মা কম জানবে, ছেলে মেয়ে বেশি জানবে। আচ্ছা, মানে যেটা তোমার ধরো বললাম যে সুপার মম, সম্প্রতি তোমার 25 বছরের বিবাহিত জীবন আমরা দেখেছি, সেই উদযাপন হয়েছে। তো এখন মানে আগেও এটা ছিল, কিন্তু বর্তমানে আমরা হয়তো অনেক বেশি জটিলতার জন্য দেখি অনেক সম্পর্ক ভেঙে যায়। সেখানে তোমার 25 বছরের এই দাম্পত্য হই হই করে বাঁচা, এর রসায়ন কি বলবে? না, সেটাই আমি ওই 25 বছরের একটা লাইন লিখেছিলাম না, যে অবাক কাণ্ড, অবাক কাণ্ড 25 বছর মানে কেটে গেল, মানে এখনো বুঝতে পারলাম না যে আমি তোমায় না তুমি আমায় মানিয়ে নিলে। হ্যাঁ, তো সত্যি তাই, মানে আমি মানিয়েছি মৃগাঙ্ককে না মৃগাঙ্কাকে মানিয়েছে, সেটা খুব তর্কের বিষয়। ও থাকলে এক্ষুনি বলতো তো ওই, কিন্তু আমি থাকলে আমি বলবো আমি। আমার যেটা মনে হয় যে সম্পর্কটাকে না বাঁচিয়ে রাখার জন্যে দুজনকে এফোর্ট দিতে হয়। আর তোমার কাছে অপশন, মানে আমি যদি সত্যি ভাবি কখনো যে আমি যে আর একটা বিয়ে করবো, যদি ভাবি কখনো, আমি ভাবি কি করে, মানে এই এতদিনে অভ্যেস, এই মানুষটাকে দেখেছি, এই সংসার থেকে দেখেছি, আবার অন্য একটা মানুষের সঙ্গে মায়া থাকে, মানে ভালোবাসার থেকে একটা সময় কিন্তু মায়া তৈরি হয় না, কোথাও যেন প্রচুর স্মৃতি থাকে, প্রচুর মানে শেয়ার করা মোমেন্ট থাকে, সেগুলোকে মনে রাখা। কিন্তু যারা ছেড়ে যায় বা যে সম্পর্ক ছেড়ে যায়, তাদেরও টক্সিক হয়ে যায় বলে সেখানে ওই মারপিট ঝগড়ার থেকে আলাদা থাকা ভালো। কিন্তু আমি ভগবানকে বিশ্বাস করি, আমি ভগবানকেই বলি যে ভগবান চেয়েছে বলে হয়তো হতে পারতো, এরকম নয়। আর একটা আমি বলি যে আমার বাবা ভীষণ স্ট্রিক্ট ছিল, আমার সারা জীবনে আমার সঙ্গে থেকেছে, এবং যে সময় আমার বাবা আমাকে এত বেশি শাসন করেছে, এত বেশি, তখন আমি ভীষণ কষ্ট পেয়েছি, ভীষণ রাগ হয়েছে। তো এখন ফিল করি তার এফেক্ট যেটা পেয়েছি, সেটা আমার জীবনকে মানে সোজা পথে চলতে দিয়েছে। একদম। দিদি, আমরা যদি তোমার কেরিয়ার গ্রাফ দেখি, যখন তুমি একেবারে কেরিয়ারের মধ্য গগনে, ছবি করা আস্তে আস্তে কমিয়ে দিয়ে তারপর তুমি রাজনীতিতে এলে 2009।
তখন লোকসভা নির্বাচনে নির্বাচিত হয়ে তুমি যখন পার্লামেন্টে গেলে, এই যে সিদ্ধান্তটা, এটা কি মানে তোমার কি রাজনীতির প্রতি প্রথম থেকেই কি ইচ্ছে ছিল যে একটা সময় রাজনীতিতে তুমি প্রবেশ করবে বা কিছু? আমি বললাম না যে কোনো সিদ্ধান্ত বা কোনো কিছুই প্ল্যান করে না, মানে আমি সিনেমা করেছি কোনো প্ল্যান করে না, এবং রাজনীতিও কোনো প্ল্যান করে না। অনেক আগে থেকে আমাকে রাজনীতি, মানে আমি বলেছিলাম, প্রণব মুখার্জি আমাকে কংগ্রেস থেকে কৃষ্ণনগর থেকে দাঁড়াতে বলেছিল অনেক বছর আগে। তখন আমি প্রচুর সিনেমা, আমার বাবা বললো না তুমি মানে এইটাতে তুমি কোনোটা একটা জাস্টিস করতে পারবে না যদি দুটোতে একসঙ্গে করো। আমাকে সুব্রত মুখার্জির পাশে থাকতো, সামনে ফ্ল্যাট। সুব্রত বলছে তোমার কিছু করতে হবে না, তুমি শুধু সার্টিফিকেট নিয়ে চলে আসবে, আমি সব করবো। তো এরম অফার আনো, না 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 আমি করবো না, আমাকে ছেড়ে দাও, এত ছবি সাইন করা আছে, হবে না। তো সেটাই ঘুরে ফিরে আমার হওয়ার ছিল বলে এত বছর পরে আবার এসছে এবং সেটা করেছি। কিন্তু আমার মনে হয় যে সব কিছু একটা মানে সঠিক সময়ে বোধহয় তোমাকে নিয়ে যাবে, এবং আমি ডেস্টিনিটাকে ভীষণ বিশ্বাস আমি জিজ্ঞাসা করতাম, ভাগ্যে বিশ্বাস করো তুমি যেরকম বললে? হ্যাঁ হ্যাঁ, ভাগ্য বিশ্বাস করি। কারণ এই জন্যে তুমি দেখবে প্রচুর ট্যালেন্টেড আছে লোক, অনেক ছেলে মেয়ে আছে, তারা কিন্তু ভাগ্যটা নেই বলে তারা কিন্তু সাকসেস হয়নি। আবার অনেক লেস ট্যালেন্টেড আছে, তাদের ভাগ্য আছে বলে আমরা বলি না অনেক সময়, এ কি কারণে এত হিট, বা এ কি কারণে এত সাকসেস, বা এ কি হিট, ও হিরোর মধ্যে দেখতেই নয় কি করে। তো তার মধ্যে কিছু আছে, এবং তার সঙ্গে ভাগ্যটাও ভীষণ জরুরি। আমার মনে হয় যে ভাগ্যটা বিশেষ করে যে কোনো ক্ষেত্রে, সেলিব্রিটিদের ক্ষেত্রে বিশেষ করে, সেটাই বা বলবো কি করে। তো ব্যবসার ক্ষেত্রেও তাই, তুমি সবকিছু তো ভাগ্যটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং এই ভাগ্য তোমাকে যেদিকে নিয়ে যাবে সেদিকে যদি তুমি যাও অ্যাকসেপ্ট করতে করতে, তাহলে ভালো। কিন্তু ওই লড়াই করে এটাই করতেই হবে বলে জীবনে, কিন্তু অনেকে করে দেখেছি যে আমি এটা করবোই বলে করে ফেলে। সেটা ভালো, মানে আমি অবাক হই, অনেক ছোটবেলা থেকে আমার হিরোইন হওয়ার শখ ছিল, হয়েই ছেড়েছে। তোমার কি ছোটবেলা থেকে হিরোইন হওয়ার শখ ছিল? কোনোদিন ছিল না, আমি সিনেমায় দেখিনি কোনোদিন। আমি সিনেমা আসার পর সিনেমা দেখেছি, তার আগে একটা বোধহয় খালি জীবনে সোনার খেলা দেখতে গেছিলাম, গিয়ে অত বড় টিভি দেখে অবাক হয়ে গেছিলাম। পেছন, সামনে থেকে পেছন দেখছিলাম বেশি, যে পেছনে লোকগুলো আছে মানে এরকম। তো সেই জন্যে আমি উত্তম সিনেমা দেখেছি সিনেমা আসার পর। আমার কাজিনরা সবাই সিনেমা দেখতে পেয়েছে আগে এই কারণে যে আমি সিনেমা করেছি বলে, দিদি করেছে ওই জন্য করতে পেরেছি। আমার কাছে সুযোগ ছিল, আমাদের এই বাড়িতে মানে সিনেমাটা আমার তুমি যে কড়া শাসনে বড় হয়েছো, শাসন ব্যবস্থাটাই অন্যরকম। তো এরকম কি তুমি যখন মা, তো তুমিও কি খুব কড়া এরকম স্ট্রিক্ট মম? না, আমার মনে হয় না, কিন্তু আমি এখন খুব স্ট্রিক্ট হয়ে লাভ নেই। এখন এই মোবাইলের সারাদিন ওই রিল আর কম্পিউটারে আমি পাগল হয়ে গেছি, সেই জন্য আমি খুব মানে খিচমিচ হয়ে রয়েছি। মানে আমি সকালে উঠে আমি ভাবি, উঠেই মেয়ের পেছনে বসবো। আজকেই সকালে ভাবলাম, উঠে ও যে উঠলো আমি সঙ্গে সঙ্গে উঠে যাই, দেখি যে ও কম্পিউটারে না মোবাইলে কোথায় বসলো। আমি আজকে ভাবলাম না, যা খুশি করুক, আমি দিন শুরু করি ভালো করে। তুমি কি সোশ্যাল মিডিয়াতে অ্যাডিকশন রয়েছে? কতক্ষণ সময় কাটাও? সেরকম না, অ্যাডিকশন কিছু না। মানে আমি হয়তো দেখলেও খুব ওই ভালো লাগা, সেটাও মানে আমি যে রেস্টলেস থাকি সেটাও ভালো লাগে না আমার। আর আমি যদি কিছু দেখিও আমি ওই ফরওয়ার্ড করে, আমার ধৈর্য একদম শেষ হয়ে গেছে, পেশেন্স শেষ লেভেলে চলে এসেছে। এত মাল্টিটাস্কিং করো তুমি, এটা খুব স্বাভাবিক হতে পারে। বা যদি কিছু পছন্দের না যায় না, মানে বেশি কাজ হলে, সেটা যদি ধরো এই যে ছবিটা রিলিজ হবে, আমি অস্থির করছো দেখে এখন যে টাইম বেশি নেই, তোমরা কি করে পারবে এইটা আমার যেটাকে ধরবো সেটাকে তো মাথায় চলে, আমার এখন ওটা মাথায় চলছে, বুঝেছো? ততক্ষণ এটা রিলিজ হচ্ছে, ততক্ষণ এরা কি করছে, কেন করছে না, সময় নষ্ট করছে, এইটা ভাবলে আমার কাছে অস্থির। আমার যদি অনেকগুলো কাজ থাকে, তো মাল্টিটাস্ক করা সম্ভব তখনই যখন আমি সব সময়গুলোকে ঠিক ঠিক করবো। ধরো আমি যদি আজকের এই ইন্টারভিউগুলো এতগুলো আছে, ধরো তুমি যদি যদি আমি 11টায় না এসে আমি যদি 1টায় ঢুকতাম, তাহলে আমার এই 2 ঘন্টাতে সব পিছিয়ে যেত। সেটা সম্ভব না, সেটা করা উচিত না, সম্ভব নয়। আমি জানি করলে কিছু যায় আসবে না, কেউ কিছু বলবে না, আমাকে বলার কেউ নেই, কিন্তু আমি যদি করি তাহলে আমার পুরো দিনটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই মাল্টিটাস্কিং এ করা হচ্ছে, তোমাকে টাইম মেনটেন করাটা ভীষণ জরুরি, এবং তুমি কি করতেছো সেটা, যেটা অপ্রয়োজনীয় সেটা বাদ দাও, যেটা প্রয়োজন সেটা করো, ভীষণ জরুরি। সেইটা তুমি না করলে তুমি তো করতে পারবে না। একদমই। তো আমার ওই অস্থিরতা তখন কাজ করে, যখন অনেকগুলো কাজ হচ্ছে না, কেন হচ্ছে না, কেন হচ্ছে না, কেন হচ্ছে না।
একদমই। আচ্ছা দিদি, বাৎসরিক দিয়ে তো তোমার কামব্যাকটা হলো, এরপর কি নিয়মিত আমরা শতাব্দী রায়কে ছবিতে পাবো, বাংলা ছবিতে? ভালো সাবজেক্ট, টাইম অ্যাডজাস্ট, ওটা ওটা থাম রুল। ওটা যদি হয় এবং সাবজেক্ট যদি ভালো হয়, মানে আমাকে আমার গুরুত্বপূর্ণ জায়গা মনে হয়, তাহলে আমি চাইবো করতে। আর পরিচালক শতাব্দী রায়, তার কামব্যাক, সেটাও সেটা হয়তো এখনো- দর্শকরা চাইবে। সেটা এখনো কোনো ঠিক নেই। সেটা কোনো ঠিক নেই। ঠিক নেই। আর যেটা তোমাকে যেটা বলার, 15 বছরেরও বেশি তোমার রাজনীতিতে হয়ে গেল, তুমি সাংসদ, তো 4th টাইম তোমার তুমি এমপি হতে যাবে, তো সেই জায়গা থেকে এত বছর টিকে থাকা, দেখো রাজনীতিতে তো একটা তুলনা আসে, যারা অভিনেতা থেকে, যেটা তুমি বলছিলাম যে অভিনেতা থেকে যারা জননেতা হয়ে ওঠেন, যে প্রথমেই একটা বাধার জায়গা, যে এই তো কয়েকদিনের জন্য এসছেন, তারপরে আর হয়তো সেভাবে সময় দিতে পারবেন না, কিন্তু তুমি সেটা পুরো মিথ্যে প্রমাণ করে 2009 থেকে তুমি এমপি, এবং ভীষণভাবে তুমি জড়িত তোমার এলাকার মানুষদের সঙ্গে। এই পুরো জার্নিটা, মানে এই রহস্যটা কি? দুটো এটা? জিনিস ইতিহাস রয়ে গেল, যেটা হচ্ছে, একটা হচ্ছে যে বাংলা ইন্ডাস্ট্রি সাউথে হতো, সাউথ অ্যাক্টররা পলিটিশিয়ান হয়েছে, বাংলা ইন্ডাস্ট্রি থেকে মেম্বার অফ পার্লামেন্ট আমি আর তাপস পাল ছাড়া কেউ হয়নি প্রথমে। এটা একটা আমি ভগবানের কাছে আবারও কৃতজ্ঞ যে এটা ইতিহাস রয়ে গেল নামে, যে আমি তাপস পাল প্রথম এমপি যে বাংলা ইন্ডাস্ট্রি থেকে হতে পেরেছি। তারপরে সবার ধারণা ছিল প্রথমবার গ্ল্যামারে জিতেছে, এরপরটা দেখে সেকেন্ড টাইম কি হয় দেখি, সেকেন্ড টাইম হয়ে গেছে, আচ্ছা হয়ে গেছে, থার্ড টাইম দেখি। তো এরম ভাবে এতগুলো বছর, এতগুলো টার্ম বীরভূমের মানুষ আমায় সুযোগ দিয়েছে, এর জন্য ওদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ। সবসময় বলেছি, যে প্রতিদিন বলি যে আমি বীরভূমের মানুষের কৃতজ্ঞ যে আমার থার্ড টাইম মনে হয় শুধু গ্ল্যামার দিয়ে হয় না, না, কাজ তো করতে তুমি সেকেন্ড থেকে অ্যাকচুয়ালি টাফ হয়ে যায়, প্রথমবারটাই জিতে যায় হয়তো বা গ্ল্যামার দিয়ে, সেটা মানুষের বিশ্বাস থাকে, বিশ্বাস কতটা অর্জন করতে পারছে। কিন্তু সেকেন্ড থেকে তোমায় কাজের উপরে করতে হবে, কারণ তোমার তো 5 বছর দেখে নিচ্ছে মানুষ তুমি কি করেছো, কতটা কথা রেখেছো। তো সেকেন্ড থেকেই টাফ, এবং সেটাকে কন্টিনিউ করা মানে আমার সৌভাগ্য যে আমি করতে পেরেছি, এবং ভালো, মানে এখনো পর্যন্ত আমার এরকম হওয়া কম অভিনেতা আছে, মানে আমাদের এখানে তো কেউ নেই, মানে ভালো। এটা খুব, মানে বাংলা ইন্ডাস্ট্রি থেকে প্রথম অভিনেতা তুমি পার্লামেন্টে গেছো। দিদি, আরেকটা জিনিস সেটা তোমায় জিজ্ঞাসা করতে খুব ইচ্ছে করছে, সামনে পেয়েছি আজকে। আমরা যদি টলিউডে এই মুহূর্তে ট্রেন্ডটা দেখি বা টলিউডের দিকে তাকাই, বিভিন্ন সময়ে রাজনীতির একটা সমস্যা হচ্ছে, ডিরেক্টরের সঙ্গে ফেডারেশনের একটা সমস্যা, তো এটা কি তোমাকে কখনো ভাবিয়েছে, এই যে শুটিং বন্ধ হয়ে যাওয়া, ডিরেক্টররা কোর্টে মামলা পর্যন্ত হয়েছে? মানে এটা তো ক্রিয়েটিভ জায়গা, এখানে ওটা না করে আলোচনা সমাধান হওয়া, এবং ফেডারেশন বলো যাই বলো যেটাই বলো, যে আমার মনে হচ্ছে কোনোটাই জোর করে চাপিয়ে দেওয়া না করলে আমার মনে হয় যে কাজটা, কারণ কাজ আলটিমেটলি দেখো, ছবি তুমি কি বানাচ্ছ, ছবি কত ভালো বানাচ্ছ সেটা যেমন ইম্পর্টেন্ট, তার থেকে ইম্পর্টেন্ট ছবিটা করে প্রডিউসারকে টাকা ফেরত দিতে পারছো কিনা। সেই টাকা ফেরত না দিলে কিন্তু সবার লস, কারণ এটা তুমি ভাবো না যে প্রডিউসার তো লস করে চলে গেল, না, ইন্ডাস্ট্রির লস। তুমি আর ছবি করতে পারবে না, তুমি এইটা না করলে তুমি টেকনিশিয়ান টাকা পাবে না, টেকনিশিয়ান টাকা না পেলে তোমার হল মালিক টাকা, সব কিছু কিন্তু এতগুলো পরিবারের সঙ্গে যুক্ত। তো সেই জন্য ছবি চালানোটা খুব জরুরি, আর ছবি চালানোর জন্যে এখন যে অবস্থা, বাজেট কমানোটা জরুরি, কারণ তাছাড়া তোমার কাছে কোনো অপশন নেই। মানে তুমি যদি বলো যে ধরো আজকে আমি তোমাকে 4টে প্রডিউসার এনে দিতে পারি যে 300 কোটি টাকা খরচা করতে রাজি আছে, করবে, কিন্তু সে ছবি ফেরত পাবে, টাকা পাবে না। বাংলা ছবিতে সম্ভব নয়, মার্কেট তো ছোট, তো তোমাকে 3 কোটিও তোমার এখন বেশি, কারণ যেহেতু তোমার শুধু মাল্টিপ্লেক্সের ওপর তোমার নির্ভর করছো। তো সেই জন্যে তো প্রডিউসার ব্যবসার দিক থেকে দেখলে তোমাকে ছবির বাজেট কমানো জরুরি, আর তুমি ক্রিয়েটিভ দিক থেকে দেখে তো ডিরেক্টর হিসেবে ভাবতেই পারো, আমি এই প্যারিসে গেলাম, প্যারিস থেকে ওখানে অস্ট্রিয়া গেলাম, অস্ট্রিয়া থেকে জার্মানি ঘুরে দিয়ে এরকম সাবজেক্ট করলাম, তোমার নাম হবে, তোমার ছবি ভালো হবে, নিশ্চয়ই ভালো হবে। কিন্তু সেটা এখন ডিরেক্টররাও সেই জায়গায় ভাবছে যে ছবি চালিয়ে টাকা ফেরত দেওয়া জরুরি। সেই জন্যেই আমার মনে হয় সব কিছুই কে নতুন করে ভাবা উচিত, মানে যেমন টেকনোলজি পাল্টেছে ভাবছো, সেরকম সব সিস্টেমটাকে নতুন করে ভাবা উচিত, কি করে ছবি চলবে, কি করে প্রডিউসার টাকা পাবে।
বাহ, খুব ভালো তুমি বললে। তুমি যখন অভিনয় করেছো একেবারে চুটিয়ে অভিনয় তোমার ক্যারিয়ারের ওই সময়, তোমার কি মনে হয় তোমার সাথে কার জুটি তোমার সব থেকে বেশি পছন্দের? না সেরকম না, দেখো আমি মানে আমি একজন অভিনেত্রী যে সবার সঙ্গে কাজ করেছি। মানে ধরো যদি তাপস পাল, প্রসেনজিৎ, চিরঞ্জিত ছাড়াও অভিষেক হচ্ছে, লোকেশ হচ্ছে, অর্জুন চক্রবর্তী হচ্ছে, ইনফ্যাক্ট যদি দেখো হিসেব করে তো ওদের সবার সঙ্গে বেশি ছবি, মানে ওদের সব থেকে ছবি আমার সঙ্গে বেশি। তো সেই জন্য সবার সঙ্গেই কাজ করেছি, প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কাজ করে, তার মধ্যে কিছু কিছু এদের সঙ্গে বেশি কাজ হয়েছে। ছবি হিট হয়েছে বলে প্রডিউসার চেয়েছে, ডিরেক্টর চেয়েছে, পাবলিক পছন্দ করেছে বলে। তো এক একজনের মানে এক একটা জুটি এক একজন এক এক জুটি বলে, আমি নিজে জুটি বলতে পারি না। কেউ বলে তাপস পালের সঙ্গে আমার জুটি সবচেয়ে বেস্ট, কেউ বলে প্রসেনজিতের সঙ্গে বেস্ট, কেউ বলে চিরঞ্জিতের সঙ্গে বেস্ট। মানে যে যাকে ভালোবাসে সে তার সঙ্গে জুটি বানায়। খুব ভালো আড্ডা আমাদের জমে উঠেছে দিদি। লাস্ট যেটা জিজ্ঞাসা করবো তোমায়, আতঙ্ক থেকে বাৎসরিক এই পুরো জার্নিটা যদি ছোট্ট করে ব্যাখ্যা করতে বলি কি বলবে? অনেক লম্বা, অনেক পরিশ্রম, প্রচুর পরিশ্রম, স্ট্রাগল আমি বলবো না। আমি লাকি যে প্রচুর স্ট্রাগল আমায় কোথাও করতে হয়নি, পরিশ্রম করতে হয়েছে প্রচুর। এবং যদি মনে করি যে একটু অন্যরকম ছবি দিয়ে আতঙ্ক শুরু হয়েছিল, বাৎসরিকও সেই কমার্শিয়াল, মানে ওইটা একটু অন্যরকম ছবি। তো আশা করব যে ভালো লাগবে মানুষের, এবং যারা অনেকে অপেক্ষা করেছে, বলেছে আপনি অভিনয় করুন, ঠিক কেন করছেন না, আপনার ছবি দেখি, আপনার ছবি দেখতে চাই, তাদেরকে বলবো যে হলে এসে ছবি দেখুন 6 জুন। এবং তারা দেখলে, ছবি ভাল লাগলে, আমাকে ভাল লাগলে, তো আরো কাজের ইচ্ছে বেড়ে যাবে। থ্যাংক ইউ দিদি, খুব ভালো থেকো। এরকম আরো বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই দেখতে থাকুন টলি কলেজ।